আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলে মিস ওরা, ও সরি মিসেস ওরা। আজ তোমাকে বোঝাবো তেজরিন খান হারিসের দিকে আঙ্গুল তোলার শাস্তি কতটা ভয়ানক হতে পারে। সামনে দাঁড়িয়ে থাকা শুভ্র পাঞ্জাবি পরিহিত বরের মুখে এমন কথা শুনে শুকনো ঢোক গিলল ওরা। পুরো নাম ওরা মেহেরিন। আরিশ পাঞ্জাবির বোতাম খুলে বিছানার দিকে এগোতে লাগলো দেখে ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটা। প্লিজ এমন করবেন না, সম্পর্কে আপনি আমার খালাতো ভাই হন। খালাতো ভাই? এসব বাজে কথা বাদ দাও। আমার কোনো বোন নেই, মা নেই, খালা নেই, কেউ নেই। এইসব সম্পর্কে ফালতু তকমা দিও না আমাকে। নাও ইউ আর মাই ওয়াইফ। এটা ভালোবাসে বিয়ে নয়, এটা তোমার দেওয়া অপমানের শাস্তি। গট ইট? আরিশের কথায় কেঁপে উঠল ওরা। ছোট থেকে আরিশের সাথে কখনো তেমন দেখা হয়নি। মায়ের মুখে শুধু শুনেছিল তার একজন খালাতো ভাই আছে, এতটুকুই। কিন্তু সেই মানুষটাকে যে স্বামী হিসেবে আজ এভাবে দেখতে হবে ভুলেও কল্পনা করেনি সে। আমার ভুল হয়েছে ভাইয়া, কতবার ক্ষমা চাইলে বিষয়টা ভুলে যাবেন আপনি। ভরা মজলিসে আমার পুরুষত্ব নিয়ে ঠাট্টা করার সময় এইসব কথা মনে ছিল না? এই তেজরিন খানকে নিয়ে হাসি ঠাট্টা করার পরিণতি তোমাকে ভুগতে হবে মেয়ে। না আরবান ভাইয়া প্লিজ। এই নামে কেন রাখলে আমাকে? তোমার সাহস কীভাবে হয়? তোমাকে শাস্তি পেতে হবে। আর কি বলবে বুঝতে পারছে না। হুট করে নামটা না বললেও পারত সে। লোকটাকে এমনিতেই কেমন হিংস্র লাগছিল, তার মধ্যে এই নামে ডাকার ফলে আরো ভয়ানক হয়ে উঠল। আরিশ অরার সাথে জোরাজুরি শুরু করেছে, একেবারে হিংস্র পশুর মতো আচরণ করছে। অরার ছোট দেহখানি ধীরে ধীরে আরিশের সুঠাম দেহের নিচে চাপা পড়তে লাগলো। অরা গলাকাটা মুরগির মতো ছটফট করছে কেবল। আরিশের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আরিশের চোখে কোনো মায়া দয়া নেই, আছে কেবল ক্রোধের অনল। গভীর রাত, বিছানায় জড়সড় হয়ে শুয়ে আছে বিধ্বস্ত অরা। চুলগুলো এলোমেলো হয়ে গেছে, চোখের কাজল লেপটে গালের সাথে লেগে বিশ্রী লাগছে তাকে। ঠোঁটে অনেকগুলো ছোট ছোট ক্ষতের সৃষ্টি হয়েছে। সাদা রঙের বিছানার চাদরে লাল রঙের ছোপ ছোপ দাগ লেগেছে। ওয়াশরুম থেকে পানি পড়ার আওয়াজ আসছিল এতক্ষণ। আরিশ গোসল সেরে বের হলো মাত্র, পরনে তার সাদা তোয়ালে কেবল। ভেজা চুলে হাত দিয়ে নাড়াচাড়া করতে করতে ওয়ার্ড্রপের দিকে এগুলো সে। ৩২ বছর বয়সী আরিশ দেখতে সুদর্শন, বেশ পরিপাটি। ছোট থেকে চাচার কাছে বড় হয়েছে সে। চাচা মারা যাওয়ার পর কাজই তার নিত্যসঙ্গী। জামা কাপড় পরা শেষে বিছানার দিকে তাকাতেই কিছুটা অবাক হলো আরিশ। চোখ বন্ধ করে শুয়ে আছে ওরা, তবে ঘুমিয়েছে কিনা বোঝা যাচ্ছে না। শরীরের দিকে নজর পড়তেই আরিশ খেয়াল করলো ওরা দেখতে এতটুকু, একেবারে হামিং বার্ডের মতোই। তার চেয়ে বড় কথা, শেষে কিনা এতটুকু মেয়েকে বিয়ে করলো আরিশ। কত আর হবে বয়স, খুব বেশি হলে ১৯, তাও মনে হচ্ছে না আরিশের। সে যাই হোক, বয়স যতই হোক না কেন, মেয়েটা অকালপক্ক। আরিশ দীর্ঘশ্বাস ছাড়ল। রুম থেকে বেরিয়ে সোজা ব্যালকনিতে গিয়ে বেতে চেয়ারে বসলো। আপাতত সিগারেট খেতে হবে তার, নিকোটিন ছাড়া নিজেকে শান্ত করতে পারবে না আরিশ। শরীরের যন্ত্রণা উপেক্ষা করে পেঁচানো শাড়িটা ঠিকমতো শরীরে জড়িয়ে নিল ওরা। ওয়াশরুমে যেতে হবে তাকে, কিন্তু পেটের ব্যথায় পাও যেন অবশ হয়ে গেছে। একটু আগে ঘটে যাওয়া অমানসিক অত্যাচারের কথা মনে পড়তেই নিঃশব্দে কাঁদতে লাগলো মেয়েটা। মা তো বলেছিল আরিশ ভালো ছেলে, একটু একটু রাগী হলেও ওর মনটা ভালো। এই বুঝি ভালো ছেলের নমুনা? খারাপের চেয়েও খারাপ লোকটা, ঠিক একটা জঙ্গলি পশু। অরার কান্না থামছে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে ওয়াশরুমের দিকে এগুতে থাকে। সেদিন এই লোকটার বিষয়ে ঠাট্টা করে কত বড় ভুল করেছিল আজ হাড়ে হাড়ে টের পেয়েছে ওরা। বুধবার বিকেল প্রায় ৪টা ছুঁই ছুঁই। অরার বাবার অফিসে জরুরি মিটিং থাকায় দুপুরে বাসায় যেতে পারেননি। বারবার কল করেও বাবার সঙ্গে কথা বলতে পারেনি ওরা, সেজন্য আজ অফিসেই চলে এসেছে মেয়েটা। ওর সাথে কয়েকজন বান্ধবীও আছে। মূলত বাবার থেকে সিনেমা দেখতে যাওয়ার অনুমতি নেওয়ার জন্যে এতটা উদ্গ্রীব হয়ে আছে ওরা। হুট করে বন্ধুরা জানালো মুভি দেখতে যাবে, কিন্তু অরার যখন তখন বাসা থেকে বেরোনোর অনুমতি নেই। বলতে গেলে খুব রক্ষণশীল মানুষ অরার বাবা সোলাইমান মল্লিক। হলরুমে সকল কর্মচারীদের নিয়ে মিটিং চলছে। ওরা কোনো মতে গার্ডকে ঘোল খাইয়ে হলরুমে প্রবেশ করে এক কোনায় দলবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এর আগে কখনো বাবার অফিসে আসা হয়নি তার। বছর দুয়েক হবে এই অফিসে কাজ করছেন সোলাইমান মল্লিক। কি রে ওরা, আঙ্কেলকে তো কোথাও দেখতে পাচ্ছি না। শর্মিলার কথায় আশেপাশে নজর বুলিয়ে নিল ওরা। ওই যে দূরে বসে আছে তার বাবা। ওই যে বাবা, একটু অপেক্ষা কর, আগে আমাকে দেখুক, তারপর নিশ্চয়ই আসবেন। নিঝুম হুট করে ওরাকে মৃদু ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করলো, তোর কাজিনের অফিস এটা? হ্যাঁ তাই তো জানি, যদিও আমিও দেখিনি ওনাকে কখনো। কেমন কথা, তোর কাজিন আর তুই দেখিসনি?
আরে নানান কাহিনী, পারিবারিক সমস্যা, তোরা বুঝবি না ওসব। ও নিঝুম বিরস মুখে বলল। শর্মিলা বেশ আগ্রহী হয়ে শুধালো। বিয়ে করেছেন উনি? না রে, বয়স তো কম হলো না, বিয়ে কেন করে না কে জানে। কত রে? 30-32 হবে হয়তো। কি? শর্মিলার রিয়াকশন দেখে অরা ও নিঝুম দুজনেই হেসে উঠল। মনে হয় মেশিন ঠিক নেই, সমস্যা, সেই জন্যই এখনো বিয়ে করেনি। অরা কথাটা বলেই হাসতে লাগলো। ঠিক সেই মুহূর্তে ওদের পাশ দিয়ে স্টেজের দিকে যাচ্ছিল তেজরিন খান আরিশ। অচেনা মেয়ের মুখে এমন কথা শুনে মস্তিষ্কে আগুন জ্বলছে তার। কিন্তু আরিশ তৎক্ষণাৎ কিছু না বলে নিজের কাজের দিকে এগুলো। কিন্তু অরা তখনও জানতো না তার সামনে কি অপেক্ষা করছে। পরবর্তীতে আরিশ ঠিক খুঁজে বের করে অরাকে। সোলাইমান মল্লিক এবং রোকসানা মল্লিকের বড় মেয়ে অরা, অর্থাৎ তার আপন খালার মেয়ে। আরিশ প্রথমে ভালো মতো বিয়ের প্রস্তাব রাখে, কিন্তু সোলাইমান এতটুকু বয়সে মেয়েকে বিয়ে দিতে অসম্মতি জানায়। তারপরে আরিশের বিশ্রীর রূপটা দেখতে পান সোলাইমানের চাকরি খেয়ে মান সম্মানের ভয় দেখিয়ে অরার সাথে বিয়ে দেওয়ার জন্য মল্লিক পরিবারকে এক প্রকার বাধ্য করে আরিশ। রোকসানা আর না করতে পারেনি। আরিশের অতীত জানেন তিনি। ছেলেটা বাইরে যতই অহংকারী ও জেদি হোক, মনটা ভালো, এই আশা রেখেই মেয়েকে আরিশের সাথে বিয়ে দেন তিনি। সকাল হয়েছে, সূর্যের প্রথম রশ্মি ধীরে ধীরে আকাশে ছড়াচ্ছে। ভোরের আলো ফুটতেই ব্যস্ত শহরের ব্যস্ততা শুরু হয়ে গেছে। চারিদিকে যান্ত্রিক আওয়াজ। অরা চোখ খুলে দেখে বাইরের আলো তার ঘরের জানালা দিয়ে ঢুকে আসছে। শোয়া থেকে ধীরে ধীরে উঠে বসলো সে। শরীরের ব্যথা আগের চেয়ে কিছুটা কমলেও তার মনে গভীর এক শূন্যতা সৃষ্টি হয়েছে। বাইরের পরিবেশে স্নিগ্ধতা, কিন্তু অরার মনে এক ধরনের অস্থিরতা ভর করেছে। লোকটা তো রুমে নেই, আর রাতেই ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। আর কি ফেরেনি? কোথায় গেল? আবার যদি না ফিরলি ভালো। তপ্ত নিঃশ্বাস ফেলল অরা। ঠোঁট জ্বলছে, শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ব্যথা। গুড মর্নিং হামিংবার্ড। আচমকা আরিশের কণ্ঠস্বর শুনে ভয়ে জড়সড় হয়ে বসলো অরা। আরিশ কেয়ারটেকার জলিলকে নাস্তার প্লেট বিছানার একপাশে রাখতে বলে তাকে রুম থেকে চলে যেতে বলল। জলিলও মালিকের কথা মতো খাবার রেখে দ্রুত স্থান ত্যাগ করেছে। অরা আরিশকে ঠিক বুঝতে পারছে না। রাতে যে ভয়ঙ্কর রূপ দেখালো, আর সকাল হতে এত মিষ্টি কথা, ব্যাপারটা হজম হচ্ছে না অরার। আরিশ অরাকে আপাদমস্তক দেখছে। অরা মেহেরিন নামের থেকে হামিংবার্ড নামটাই এই মেয়ের জন্য পারফেক্ট। তাছাড়া তেজরিন খান আরিশ তার স্ত্রীকে এমন নামেই ডাকবে যে নামে অন্য কেউ কখনো তাকে না ডাকেনি। এমন কি হলো, চুপ করে আছো কেন? কথা জবাব দাও। আরিশের মৃদু ধমকে ভয় পেল ওরা। আরিশ এর মধ্যেই বিছানার একপাশে বসেছে। পরনে তার কালো রঙের শার্ট, জিন্সের প্যান্ট। সবকিছু স্বাভাবিক থাকলে হয়তো ওরা তার সুদর্শন বরের প্রেমে হাবুডুবু খেত এখন। গুড মর্নিং। আরিশ হাসলো, ঠিক যেন শয়তানি হাসি। ওরা বুঝতে পারছে না লোকটা কি অসুস্থ নাকি অতিরিক্ত রাগী বলে এমন মনে হয়। আর রাগ না হয় স্বাভাবিক, কিন্তু জলিলের দিকে তাকিয়েছিলে কেন হামিংবার্ড? জলিল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। ওরা আরিশ অদ্ভুতভাবে হেসে ফের বলে, যে ছেলেটা নাস্তা রেখে গেল ওর নামই জলিল। এবার বুঝতে পেরেছে ওরা। কিন্তু জলিলের দিকে কেন তাকিয়েছিল এটা আবার কেমন কথা? রুমে কেউ এলে একবার তো সবাই তাকায়, স্বাভাবিক। এমনি রুমে কে এসেছিল দেখার জন্য? চুপ। পরপুরুষ দেখে চোখ তুলে তাকালে শেষ করে ফেলবো একদম। না টাকা পয়সার অভাব থাকবে, আর না সেক্সের। নারীরা তো এগুলোই চাই, তাই না হামিংবার্ড? অরিশের অসংলগ্ন কথাবার্তা ভীষণ খারাপ লাগছে। অরার ঘৃণায় চোখ মুখ কুচকে ফেলেছে সে। লোকটার মন মানসিকতাটা এতটা নীচ, তবে লোকটাকে বাইরে থেকে যেমন পরিপাটি মনে হয়, ভেতর থেকে অন্যরকম এলোমেলো মনে হয়, স্বাভাবিক না। অরার নীরবতা আরিশকে ভাবাচ্ছে। তার বউ কি জলিলের কথা ভাবছে? মুহূর্তে মাথা গরম হয়ে গেল তার। অরার কাঁধে হাত রাখলো সে। কি কথা বলছো না কেন? ওর কথা ভাবছো, ঠিক না? না ভাইয়া। অরা কাঁধে ব্যথা পাচ্ছে, ভয়ে ভয়ে তবু উত্তর দিল সে। চুপ। কিসের ভাইয়া? আর একবার ভাইয়া ডাকলে খুন করে ফেলবো। আর হ্যাঁ, আজকের পর অন্য কোনো ছেলের দিকে তাকাতেও ভুলে যাবে তুমি। অরা ভয়ে কাঁপছে। ওর ছোট্ট দেহখানি ভয়ে থরথর করে কাঁপছে কেবল। আরিশ কথা বলতে বলতে নিজের শরীরের শার্ট বিছানায় ছুঁড়ে ফেললো। ওরা ভালো করে বুঝতে পারছে তার সাথে কি হতে চলেছে, তাই প্রাণপণে আরিশের কাছে হাত জোর করে বলতে লাগলো, প্লিজ এইসব করবেন না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি আমি আর কারো দিকে তাকাবো না। আরিশ অরার থুতনি চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বলল, কষ্ট হয়? ঠিক মতো দিলেই কষ্ট হয়, আর না দিলে পরপুরুষের কাছে যাস তোরা। তোদের নারীজাতকে ঘৃণা করে আমি। তোরা মা জাতের কলঙ্ক।
আরিশের কোনো কথার আগামাথা বুঝতে পারছে না ওরা, আর না তো এই মুহূর্তে বুঝতে চাচ্ছে। আরিশের চোখ লাল হয়ে গেছে। ওরার শরীর থেকে সবটুকু পোশাক খুলে ফ্লোরে ছুঁড়ে ফেললো সে। আমার সাথে কেন এমন করছেন? কি করেছি আমি? মেশিনের সমস্যা, কে জেনে বলেছিল? ক্রুড় হাসলো আরিশ। ওরা নিরুপায়। আরিশের দুই হাতের নিচে নিজের হাত চাপা পড়ে গেছে ওর। ঠোঁটের ক্ষতে আবারও কামড় দেওয়াতে চিৎকার করতে চাচ্ছে মেয়েটা, কিন্তু আরিশ তার ঠোঁট দিয়ে সেই আওয়াজ বন্ধ করে রাখছে। ঠোঁট থেকে গলা, গলা থেকে বুক, সব জায়গায় আরিশের দাঁতের দাগ বসে গেছে। অরার দু চোখ বেয়ে জল পড়ছে কেবল। মনে হচ্ছে নরক যন্ত্রণা ভোগ করছে সে। আরিশ অরার দু পায়ের মাঝখানে বসলো। অরার দু চোখ বড় বড় হয়ে গেছে। গত রাতের মতো আবারও তেমন কিছু হলে সইতে পারবে তো? দিস ইজ টু মাচ ফর ইউ হামিংবার্ড, শুড আই গিভ ইট টু ইউ? অফকোর্স আই উইল। আরিশ অনুমতি চাইলো নাকি এর নিজের ইচ্ছেই কথা বললো জানে না ওরা। কাঁদো কাঁদো গলায় বলল সে। দয়া করুন, আমি মরে যাব। আরিশ বিশ্রীভাবে হাসে। অরার চোখের জলে তার কিছু যায় আসে না, কিন্তু হঠাৎ ফোনের রিংটোনের আওয়াজে নড়ে চড়ে উঠল সে। জরুরি কল আসার কথা ছিল। আরিশ অরাকে ওভাবে রেখেই বিছানা থেকে নেমে ফোন হাতে নিল। হ্যাঁ, জরুরি কল। রিসিভ করে কথা বলল সে। অরা কোনো মতে বিছানার চাদর মুড়ি দিয়ে ভয়ে চুপচাপ তাকিয়ে আছে কেবল। জরুরি কল, কাজ আছে আমার, ঠিকমতো খেয়ে নিও। তেমন নার্সে বাসায়, তবে দেখাশোনা করবে। কথা বলতে বলতে পোশাক পরে নিল লোকটা। ওরা গোপনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরিশ আর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল। আরিশ চলে যেতেই দ্রুত পোশাক পরে নেয় সে। মা যে তাকে জাহান্নামে পাঠিয়েছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই ওরার, কিন্তু প্রশ্ন হলো জেনে শুনে এমন ছেলের সাথে কেন বিয়ে দিলেন রোকসানা? ওরা ভেবে পায় না। বারান্দায় গ্রিলে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন সোলাইমান মল্লিক। বাইরে কত শত গাড়ি নিজেদের মতো ছুটে চলেছে। কাল থেকে আবার অফিস, আজ ছুটি, সেজন্য বাড়িতে বসে আছেন তিনি। কি হয়েছে তোমার? এখনো রাগ করে আছো? রোকসানা মল্লিকের কথায় কোনো ভাবান্তর হলো না সোলাইমান মল্লিকের। স্বাভাবিকভাবে উত্তর দিল। কিসের রাগ? আর কি হবে রোকসানা? আমি জানি আরিশের সাথে অরার বিয়েটা তুমি মন থেকে মানতে পারোনি এখনো। ম্লান মুখে বললেন রোকসানা। কিন্তু সোলাইমানের কাছে এসব কথার কোনো মূল্য নেই। জেনে শুনে কারো পছন্দের অপছন্দের দাম না দিয়ে পরে সেসব জিজ্ঞাসা করে কিসের জন্যে, যখন বিয়েটা হয়েই গেছে এসব বলে লাভ কি? না মানলে তো কারোর কিচ্ছু যায় আসে না। তোমার মেয়ে, তুমি তার সাথে যাই ইচ্ছে তাই করেছো। এভাবে বলো না, ওরা তোমারও মেয়ে। আমার মেয়ে হলে কখনোই এভাবে বিয়ে দিতে পারতে না তুমি। সোলাইমান কেমন করে যেন হাসলেন। বিষয়টা রোকসানা সহ্য করতে পারছে না। তার স্বামী বড্ড ভালো মানুষ, অথচ আজ এভাবে কষ্ট পাচ্ছেন তিনি। বিষয়টা স্ত্রী হিসাবে রোকসানার নিকট সত্যি বড় যন্ত্রণার। আরিশ তো পর না, বলো, আমারই বোনের ছেলে। হ্যাঁ, তোমারই বোনের ছেলে। সেই ছেলে যে একজন মানসিক রোগী। বাইরের থেকে সে যথেষ্ট ভালো মানুষ হলেও মাঝে মধ্যে তার অসুস্থতার কথা অফিসে কানাঘোষা শোনা যায় রোকসানা। ছেলেটার মাথা ঠিক নেই, আর এসবের জন্য দায়ী তোমার বোন, কেবলমাত্র তোমার বোন। আর আজ ওরাকে আরিসের সাথে বিয়ে দিয়ে সেই দায় এড়াতে চাইছো তুমি? এসব তুমি কি বলছো? আরিশ অসুস্থ না, আপুর ওসব কাজকর্মে মানসিকভাবে ভেঙে পড়েছিল ছেলেটা, কিন্তু অসুস্থ নয়। তাছাড়া অরার মা আমি, জেনে শুনে ওর ক্ষতি করতে পারি না আমি। সোলাইমান মল্লিক চুপ করে গেলেন এবার। সত্যি তো, রোকসানা অরার মা। সোলাইমান মল্লিক অরার জন্মদাতা পিতা নন, তবে ছোট থেকে কম আদর স্নেহ করেননি তিনি। অরার বাবার অকাল মৃত্যুর পর রোকসানাকে সমাজের কুনজর থেকে রক্ষা করে ভালোবেসে নিজের ঘরের বউ করেছিলেন সাইদ। আমাকে একা ছেড়ে দাও রোকসানা। দীর্ঘশ্বাস ছাড়ল অরার মা। মৃদু হেসে বলল, ঠিক আছে। নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন রোকসানা। আসলে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য সময় দরকার। অরার নিথর শরীরটা বিছানায় পড়ে আছে। গায়ের উপর পাতলা চাদর দেওয়া থাকলেও কাঁপছেও। শরীরের ভেতর যেন শীত আর আগুন একসঙ্গে লড়াই করছে। কপালের ঠিক মাঝখানে জ্বরের তীব্রতা জমাট বেঁধেছে। তামান্না হাত রাখতেই যেন তাপের ধাক্কায় পুড়ে যাওয়ার উপক্রম হলো। মেয়েটা ঘেমে গেছে, তবুও সারা শরীর হিমশীতল লাগছে। তার ঠোঁট শুকিয়ে ফেটে গেছে, নিঃশ্বাস ভারী, বুক উঠানামা করছে অনিয়মিত ছন্দে। অচেতনভাবে এ কপট গোঙানি বেরিয়ে আসছে ঠোঁটের ফাঁক দিয়ে। মাঝে মাঝে কিছু অস্পষ্ট শব্দ বলে উঠছে, যেন তীব্র ঘোরের মধ্যে কাউকে ডাকার চেষ্টা করছে। আবার মুহূর্তের মধ্যে শব্দগুলো মিলিয়ে যাচ্ছে নিস্তব্ধতার মাঝে। তামান্নার হাত কাঁপছে। একবার ভাবলো ঠান্ডা পানি এনে মাথায় দেয়, আবার মনে হলো ওষুধ ছাড়া হবে না।
ফোনটা হাতে নিয়েও দ্বিধায় পড়ল আরিশকে ফোন করবে কিনা। অফিসে থাকাকালীন সময়ে বিরক্ত করা অপছন্দ করে সে, কিন্তু এখন কল না করলে যদি কিছু হয়। জ্বরটা নর্মাল না, শরীর এতটাই নিস্তেজ দেখাচ্ছে যে মনে হচ্ছে এই বুঝি আর নিঃশ্বাস নেবে না। দোটানায় পড়ে গেছে তামান্না। মেয়েটার বয়সও খুব বেশি নয়, সবে 21। অভাবের তাড়নায় লোকের বাসায় কাজ করতো আগে, কিন্তু বেশিরভাগ বাড়িতে যৌন হয়রানির শিকার হতে হয় বলে রাগে দুঃখে একদিন আত্মহত্যা করতে গিয়েছিল তামান্না। কিন্তু আরিশ তাকে বাঁচায় এবং নিজের বাড়িতে কাজের ব্যবস্থা করে দেয়। গ্রীষ্মের দুপুর, শহর যেন উত্তপ্ত কড়াইয়ের মতো দগদগে। ফুটপাতে গাছের ছায়া ছোট হয়ে এসেছে, পাতাগুলো নিস্তব্ধ, নড়ারও শক্তি নেই। মানুষজন ছাতা মাথায় বা গামছা দিয়ে ঘাম মুছতে মুছতে হাঁটছে। রাস্তার ধারে ঠেলাগাড়িতে রাখা তরমুজের টুকরাগুলো যেন তৃষ্ণার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে, আর তালের শাঁসও বিক্রেতার হাক ডাকের সঙ্গে তাল মিলিয়ে ক্রেতা টানছে। ক্লান্ত শহর একটু শান্তির আশায় ছায়া খোঁজে। বাস স্ট্যান্ডে অপেক্ষমান যাত্রীরা হাত পাখা দিয়ে বাতাস করার ব্যর্থ চেষ্টা করছে। দোকানিরা পানির বোতল ঠান্ডা রাখতে বারবার বরফ দিচ্ছে। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাস আর রিকশার চাকার নিচে পিচ গলতে চায় যেন। বিল্ডিংয়ের উঁচু কাচের জানালাগুলোয় সূর্যের আলো প্রতিফলিত হয়ে চকচক করছে। কোথাও একটা চিল চক্রাকারে ঘুরছে, যেন উত্তাপের মধ্যে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে। স্কুল ছুটির পর বাচ্চারা দ্রুত বাড়ির দিকে ছুটছে। কেউ কেউ রাস্তার পাশে আইসক্রিম হাতে নিয়ে চুষে খাচ্ছে। শহরের অলিগলিতে দুপুরের এই অসহ্য গরমের সঙ্গে যেন একটা নিস্তব্ধতা মিশে আছে, কিন্তু এর মাঝেও দূরে কোথাও একটা ফ্যানের কর্কশ ঘোড়ার শব্দ শোনা যাচ্ছে, অথবা হঠাৎ কোনো গাড়ির হর্ন সেই নিস্তব্ধতাকে খানিকটা ভেঙে দেয়। শহর হাঁসফাঁস করছে, বৃষ্টি চাই, একটু স্বস্তি চাই, কিন্তু বৃষ্টি কবে হবে কেউ জানে না। না শহর আর নাই শহরের লোকজন। মাত্র মিটিং শেষ করে নিজের কেবিনে এলো আরিশ। লোকটা জানালার পাশে দাঁড়ালো। বাইরে উত্তপ্ত শহর, কাছের জানালায় সূর্যের আলো প্রতিফলিত হয়ে চোখে লাগছে তার, কিন্তু আরিশের মন অন্য কোথাও। কিছু ভালো লাগছে না। অরার কথা ভাবছে। মেয়েটা এত ভীতু কেন? কোনো টু শব্দ করে না, ভীষণ ভয় পায় কেবল। অরার মাও নিশ্চয় এমনই নরম মানুষ। তাহলে অরার খালা অর্থাৎ আরিশের মা এমন ছিলেন কেন? আরিশ শুকনো ঢোক গিলল। আজও মনে পড়ে সেসব দিনের কথা। অস্থির লাগছে ওর। বাড়ি ফিরতে হবে। সে চোখ বন্ধ করলো। অদ্ভুতভাবে অরার মুখটা মনে পড়ে গেল, ছোট্ট পাখির মতো চঞ্চল, অথচ যেন ভেতরে ভেতরে আতঙ্কে গুটিয়ে থাকা। ও ঠিকঠাক আছে? নিজেকেই প্রশ্ন করলো আরিশ। নিজের ভাবনায় অবাক হলো। অরার বিষয় নিয়ে ওর তো কিছু যায় আসে না। ধীর পায়ে চেয়ারে এসে বসলো আরিশ। বিয়ে হওয়ার পর অরার সাথে একটু বেশি রাগারাগি করা হয়েছে। ছোট মেয়ে, শরীরও নিশ্চয়ই এতটা নিতে পারেনি। খারাপ লাগছে আরিশের। মাঝে মধ্যে কি যে হয় নিজেও বুঝতে পারে না। পকেট থেকে ফোন বের করলো, আবারও রেখে দিল। তামান্না নিশ্চয় দেখেছে ওকে, হয়তো খুব বেশি অসুবিধা হয়নি। আর আমি যদি এখন ফোন করি সেটা কি ভালো হবে? গলা খাকারি দিয়ে নড়ে চড়ে উঠল আরিশ। এই মেয়েটাকে নিয়ে এত ভাবার কিছু নেই। মেয়েদের বেশি ভালোবাসলে ফাঁকি দিয়ে চলে যায়। আরিশ কিছুতেই তার নিজ স্ত্রীকে ছাড়তে প্রস্তুত না। ভালোবাসা না থাকলেও ওরাকে তার সাথে থাকতেই হবে। এরকম আরো নানা রকম কথা ভাবতে ভাবতে অফিস থেকে বেরিয়ে গেল আরিশ। মা, আপু কাল কল রিসিভ করেছে? নয়নার কথায় দীর্ঘশ্বাস ছাড়লেন রোকসানা। নয়না ওরার ছোট বোন, ক্লাস 8-এ পড়ে এবার। না রে, শ্বশুরবাড়ি যাওয়া সত্ত্বেও একবারও কল দেয়নি ওরা, এমনকি কল রিসিভ পর্যন্ত করেনি। আরিশকে কল দিলাম, তাও ধরেনি। রোকসানা মল্লিক ওরাকে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন। ওরা চঞ্চল স্বভাবের মেয়ে, তবে ভীতু, চড়ুই পাখির মতো উড়ে বেড়াতে পছন্দ করে মেয়েটা। বন্ধ ঘরে এক মুহূর্ত থাকতে পারে না। নয়ন মাকে কিছু বলতে পারছে না। সত্যি বলতে নয়নারও এই বিয়েতে মত ছিল না। আরিশের এমন জেদ অহংকার খুব খারাপ লেগেছে ওর। আমি কি কাল একবার আপুর সাথে দেখা করতে যাব? বেশি দূর তো না। না, আমি আরিশের সাথে কথা বলার চেষ্টা করব, না পারলে আমি নিজেই যাব। তোকে যেতে হবে না। এই বয়সে এত সাহস ভালো না। একা একা সব জায়গায় যেতে যাওয়া বন্ধ করো। মায়ের বকাঝকা খেয়ে চুপ করে রইল নয়না। ঘরের ছোট সদস্য হলে এই একটা অসুবিধা, কেউ কোনো কথার গুরুত্ব দেয় না। মনে মনে এসব ভেবে নিজের ঘরের দিকে এগুলো মেয়েটা। নয়না জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। মায়ের কথাগুলো এখনো কানে বাজছে। এই বয়সে এত সাহস ভালো না। একা একা সব জায়গায় যেতে যাওয়া বন্ধ করো। মা বুঝতে চান না, কিন্তু ওরার জন্য ভয় হচ্ছে তার। আপু এমন মানুষ না যে নিজের পরিবার ছেড়ে গেলে ভুলে যাবে। তাহলে একবারও ফোন দেয়নি কেন? এমনকি মায়ের ফোনও রিসিভ করেনি। ও কি ইচ্ছা করে কথা বলছে না, নাকি কথা বলার সুযোগ পাচ্ছে না? নয়নার গলা শুকিয়ে এলো। মনে মনে আরিশকে ভয় পায় সে।
তার চোখের দৃষ্টি, কথা বলার ভঙ্গি সবকিছুতে কেমন একটা চাপা কঠোরতা। নয়না জানে আর কখনো জোর করায় কিছু মেনে নেয়নি। এই বিয়ে মেনে নিল কেন, কিসের জন্যে? অবশ্য ওরা আরিশের কর্মকাণ্ডের কথা জানতোই না। সুলাইমান মল্লিকের চাকরি নষ্ট করা, অপমান, জরা এসবও কিছুই জানতো না। কি জানি, হয়তো ভালো আছে, হয়তো আমি বেশি ভাবছি, কিন্তু যদি না থাকে? নয়না নিজের সাথে কথা বলে যাচ্ছে। রোকসানা বলেছে সে যাবে না, কিন্তু নয়নার মনে হচ্ছে যেতেই হবে। নিজের চোখে না দেখলে শান্তি পাবে না। যদি ওরা সত্যি সাহায্য দরকার হয়, আমি কি কাল ওর কাছে যাব? নিজের মনে প্রশ্ন করলো নয়না। তারপর হালকা মাথা নাড়ল, যেতে হবে, যেভাবেই হোক দেখতে হবে ওরা আপি ঠিক আছে কিনা। কলিং বেলের শব্দে হুড়মুড়িয়ে দৌড়ে এলো তামান্না। দরজা খুলে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো। আরিশ বিষয়টা খেয়াল করে শুধালো, কি হয়েছে? ভাবির খুব জ্বর এসেছে ভাইয়া, কোনো হুঁশ নেই দুপুর থেকে। আরিশের বুকের ভেতর কেমন ধাক্কা লাগলো হালকা। হাতের আঙ্গুল মুঠো হলো, আর ভাবতে পারলো না কিছু। তার অত্যাচারের জন্যই যে হামিংবার্ডের এই হাল, সেটা ভালো করেই বুঝতে পারছে। তামান্নাকে কিছু না বলে বেডরুমের দিকে দৌড়ালো আরিশ। বেচারি তামান্না ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল। আরিশকে কখনো এত উতলা হতে দেখেনি তামান্না, ভালোবেসে হোক কিংবা অধিকারের জন্যে হোক। ওরাকে নিয়ে চিন্তিত আরিশ, এইটুকু ভালো করেই বুঝতে পারছে তামান্না। রুমে ঢুকেই বিছানার দিকে দৃষ্টিপাত করলো আরিশ। বিছানার এক কোণায় জড়সড় হয়ে শুয়ে আছে তার ছোট্ট পাখিটা। আরিশ এগিয়ে গেল বিছানার দিকে। ওরার চোখে মুখ কেমন অচেনা লাগছে। একদিনের অসুস্থতায় কি হাল হয়েছে মেয়েটার। আরিশ ওর কপালে হাত রেখে জ্বরের তীব্রতা বুঝতে চেষ্টা করলো। জ্বর মারাত্মক। পকেট থেকে ফোন বের করে ডাক্তারকে কল দিয়ে কথা বলা শেষে ওরার পাশে বসলো। এর মধ্যে তামান্নাও রুমে এসে উপস্থিত হয়েছে। তামান্নাকে বাসায় রেখেছি কি করতে? আটকে উঠলো মেয়েটা। আরিশ রেগে গেছে। তামান্না কাঁদো কাঁদো গলায় বললে, কাজের মধ্যে কল করলে যদি রেগে আমাকে বাসা থেকে বের করে দেন, সেই ভয়ে কল করিনি ভাইয়া। তপ্ত নিঃশ্বাস ফেললো আরিশ। রুমে এসি বন্ধ, সেজন্য কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। সেটা বুঝলাম, সেবা যত্ন করিস নি কেন? গতকাল রাতের পোশাক পরে আছে এখনো। ওর শরীর খারাপ, পোশাক বদলে দিস, কপালে একটু জলপট্টি দিস। তামান্না কি বলবে বুঝতে পারছে না। যেহেতু ঘাম ছাড়েনি, সেজন্য পোশাক বদলানোর কথা মাথায় আসেনি। আর এতটাই ভয় পেয়ে গেছিল, জলপট্টির কথাও খেয়াল হয়নি তামান্নার। আরিশের ধমকে ভয়ে চুপসে গেছে তামান্না। কি বলবে বুঝতে পারছে না। যেহেতু ওরার ঘাম ছাড়েনি, সেজন্য পোশাক বদলানোর কথা মাথায় আসেনি। আর তামান্না এতটাই ভয় পেয়ে গেছিল, জলপট্টির কথাও খেয়াল ছিল না ওর। ভাইয়া, এরকম ভুল আর কখনো হবে না, এবারের মতো মাফ করে দিন। আরিশ তামান্নার দিকে খেয়াল না করে ওরার দিকে মনোযোগ দিল। বালিশের পাশে গিয়ে বসলো আরিশ। তারপর ওরার মাথা তুলে নিজের উরুতে রাখলো। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বক বক না করে পানি আর রুমাল নিয়ে আয়। জি ভাইয়া। তামান্না দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আরিশের ভীষণ অপরাধ বোধ হচ্ছে। ওরার চেহারার দিকে তাকানো যাচ্ছে না। ঠোঁটে ঘা, চোখের নিচে কালো দাগ, গলায় কামড়ের দাগ। উফ, এভাবে কেউ টাচ করে নিজেকে জানোয়ার মনে হচ্ছে ওর। কিন্তু আরিশ রাগ করে আদর করতে গেলে কতটা জঙ্গি হয়ে ওঠে সেটা সে নিজেও বুঝতে পারে না। এই যে পানি আর রুমাল ভাইয়া। এখানে রাখ, ডক্টর আসবে। দরজা কাছে গিয়ে অপেক্ষা কর, উনি নক করলে দরজা খুলে দেবে। ঠিক আছে ভাইয়া। আরিশের সামনে খুব সাবধানে পানির বাটি আর রুমাল রেখে আবারও ঘর থেকে বেরিয়ে গেল তামান্না। ওরাকে আবারও বালিশে শুইয়ে দিল আরিশ। কপালে জলপট্টি দিয়ে ফার্স্ট এড বক্স খুঁজতে লাগলো। ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা ছিল। ওরার ক্ষত জায়গাগুলো পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিচ্ছে আরিশ। মেয়েটা ঘোরের মধ্যেও ব্যথা অনুভব করতে পারছে। ওষুধ লাগানোর সময় ছটফট করছিল খুব। আরিশ নিজের উপর বিরক্ত। শাস্তি দিতে গিয়ে বিয়ে করে শেষে এতটুকু বউ নিয়ে বিপদে পড়ল। ডাক্তার এসে ওরাকে দেখে কিছু ঔষধ দিয়ে গেছে। শরীরের ব্যথার জন্যই জ্বর এসেছে। তামান্না আরিশের জন্য রাতের খাবার ঘরে দিয়ে গেছে। আরিশের এই রূপ আগে দেখেনি সে। শক্তপোক্ত মানুষটারও যে কারোর জন্য এতটা ভাবনা চিন্তা হয়, তামান্না সেটা আন্দাজও করতে পারেনি। আরিশ তাকে সাহায্য করলেও কখনোই ভালো আচরণ করেনি, আর না তো খারাপ। সবসময় এমনভাবে কথা বলেছে মেয়েরা যেন ঘৃণার পাত্রী। আরিশ সকল নারীকেই কম বেশি ঘৃণা করে, কিন্তু কেন সেটা জানে না তামান্না। গভীর রাত, সোফায় বসে ল্যাপটপে মুখ গুজে বসে আছে আরিশ। পরনে তার টি শার্ট ও হাফ প্যান্ট। ওরা ঘুমোচ্ছে। মাঝখানে একবার চোখ মেলে তাকিয়েছিল। তামান্না ওষুধ খাইয়ে দিয়েছে তখন। আরিশ আবার আশেপাশেও ছিল না তখন। তামান্না বুঝতে পারে না ভাইয়া ভাবির সামনে কেন এতটা কঠিন হয়ে থাকে। পেছনে তো কতটা কেয়ার করলো। অস্থির হয়েছিল। গরমে হাঁসফাঁস লাগছে আরিশের। ওরার জন্য এসি বন্ধ করে রাখা হয়েছে। এভাবে গরমে কাজ করাও যাচ্ছে না। তার চেয়ে ব্যালকনিতে গিয়ে বসে কাজ করা যাবে। যেই ভাবা সেই কাজ। আরিশ ল্যাপটপ নিয়ে সোজা ব্যালকনিতে চলে গেল। আরিশের রুমের ব্যালকনিটা অনেক বড়। এখানে নানান ফুল গাছ আছে, বেলি, গোলাপ, অর্কিড সহ আরো অনেক ফুল গাছ। সাথে মাঝে মধ্যে দক্ষিণা বাতাস তো আছে। গভীর রাতে
কোনো কোলাহল থাকে না শহরে। এখানে এসে বসলেই মন ভালো হয়ে যায় আরিশের। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে রোকসানা। মেয়ের চিন্তায় ঘুম আসছে না। যতই নিজেকে বুঝিয়ে সুঝিয়ে রাখতে চাচ্ছেন ততই অস্থির লাগছে ওনার। অরাকে আরিশের সাথে বিয়ে দিয়ে কি ভুল করলেন? দীর্ঘশ্বাস ফেললেন রোকসানা মল্লিক। আগামীকাল সকালে খানবাড়িতে যাবেন তিনি। আরিশকে জবাবদিহি করতে হবে। বিছানায় বসে আছে 6 বছরের আরিশ। হাতে তার পারফিউমের বোতল। পারফিউম শেষ হয়ে গেলেও তার বোতলগুলো আরিশের মা রেখে দেন। ছোট্ট আরিশ সেগুলো নিয়ে খেলছে। হঠাৎ আরিশের মা এলেন সেখানে। আরিশ ওগুলো নিয়ে খেলতে দেখে ভীষণ রেগে গেলেন। মুহূর্তেই বাচ্চাটার চুলগুলো ধরে গালে থাপ্পড় মারতে লাগলেন তিনি। তোকে কতবার না বলেছি আমার গোছানো জিনিস নষ্ট করবি না? কেন এলোমেলো করেছিস? আরিশ ভয়ে কান্নাও করছে না, চুপচাপ মার খাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে ছেলেটা। সুমনা আরো কিছুক্ষণ মারধর শেষে আরিশকে ছেড়ে দিয়ে ফোন হাতে ব্যালকনিতে চলে গেলেন। ছোট্ট আরিশ বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো। 2 গালে আঙ্গুলে দাগ বসে গেছে সব। আরিশ তবুও শব্দ করে কাঁদে না। রাতে আরিশের বাবা বাসায় ফিরতেই সুমনার সাথে ঝামেলা হলো। ছেলেকে এভাবে কেন মেরেছে জিজ্ঞাসা করতে ঝামেলা শুরু। আফজাল খান নিতান্তই ভালো মানুষ, এতটুকু ছেলের সাথে এমন আচরণ তো সৎমাও করে না। সেখানে সুমনার এমন আচরণে অবাক হন আফজাল। অবশ্য সুমনা এরকমই অদ্ভুত। নিজের রাখা কোনো জিনিসপত্র কেউ ধরলেও বাজেভাবে রিয়্যাক্ট করেন। সবসময় নিজের পছন্দ মতো পোশাক আশাক পরান আরিশকে। ওনার পছন্দের বাইরে গেলেই শুরু হয় অত্যাচার। আফজাল ঠিকমতো কিছু বলতেও পারে না। সুমনা ছেলের সামনে শারীরিক বিষয় নিয়ে ঝামেলা করে। সুমনার মতে আফজাল তার চাহিদা মেটাতে অক্ষম, আর অক্ষম পুরুষদের এত হাঁক ডাক মানায় না। আফজাল দমে যায়। কোনো পুরুষ যদি বুঝতে পারে সে তার স্ত্রীকে তৃপ্তি দিতে পারছে না, তবে তার চেয়ে গ্লানি আর কিছুতেই নেই। কোনো মেয়েলি কণ্ঠে কান্নার শব্দ শুনে ঘুম ভেঙে গেছে আরিশের। অবশ্য ভালোই হয়েছে, দুঃস্বপ্ন দেখেছে। এই ভদ্রমহিলার স্বপ্নে এসেও টর্চার করলো আজ। আরিশ দীর্ঘশ্বাস ছাড়লো। আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো সে। গ্রিলের ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখলো শহরে ব্যস্ততা শুরু হয়ে গেছে। কান্নার শব্দটা আরো তীব্র হতেই নড়ে চড়ে উঠলো আরিশ। ল্যাপটপ হাতে রুমের দিকে এগুলো সে। আপু, তোমার কি হাল হয়েছে? আমি মাকে বললাম তুই হয়তো ঠিক নেই। মা বিশ্বাস করেনি। সব কিছু মায়ের জন্য হয়েছে। উনি কেন তোকে ওই লোকটার সাথে বিয়ে দিলেন আপু? নয়নার কান্না থামে না। ওরা বালিশে হেলান দিয়ে বসে আছে। ওড়না দিয়ে গলা ঢেকে রেখেছে, যেন গলার দাগগুলো নয়নার চোখে না পড়ে সেজন্যে। ওরার জ্বর কমেছে এখন, তবে শরীর দুর্বল। তামান্না খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছে। আরিশ গতকাল রাতে এই বিষয়ে সবকিছু বলে দিয়েছিল মেয়েটাকে। ওরার সব দেখাশোনা যেন ঠিক মতো হয়। ওরার কাছাকাছি থাকলে কেমন অস্থির লাগে আরিশের। তাছাড়া আরিশ চায় না তার ছোট্ট পাখিটা বুঝুক তার স্বামী তাকে নিয়ে ভাবে। নয়না প্লিজ শান্ত হ। উনি এসে শুনে ফেলে কি মনে করবেন বল? আমার জ্বর এসেছে একটু, আর কিছু হয়নি তো। নয়না চোখের পানি মুছে বলল। তাহলে ঠোঁটে কি হয়েছে তোমার? তামান্না হালকা কেসে উঠল নয়নার কথায়। ওরা ভাবলো এসব নিয়ে কথা বলায় তামান্না লজ্জা পেয়ে এমন করছে। নয়না কিছু বুঝতে পারছে না। ওরা বলল, এসব তুই বুঝবি না, বড় হ তারপর বুঝবি পাগলি। তামান্না ইশারা করলো ওরাকে। নয়না এর মধ্যে সামনে তাকালো। আরিশ দাঁড়িয়ে আছে, ব্যালকনি থেকে রুমে এসেছে। ওরাও এতক্ষণে বিষয়টা বুঝতে পেরে চুপ করে বসলো। গুড মর্নিং হামিংবার্ড। গুড মর্নিং। আজকে উত্তর দিতে দেরি করলো না ওরা। নয়না একবার আরিশের দিকে তাকাচ্ছে, আবার ওরার দিকে তাকাচ্ছে। ওরার চোখে ভয়ের ছাপ স্পষ্ট, কিন্তু নয়না সেটা বুঝতে পারছে না। তবে কিছু একটা যে হয়েছে এটুকু বেশ বুঝতে পারছে। ওরা নয়নার দিকে তাকিয়ে বলল, আমার ছোট বোন। নয়না, আমি জানি। কেমন আছো নয়না? ওরা ভয়ে কথা কম বলছে। নয়না অল্প কথায় উত্তর দিল, ভালো। আরিশ ল্যাপটপটা রেখে ওয়ার্ড্রপ থেকে তোয়ালে হাতে নিল। অফিসে লেট হয়ে যাচ্ছে। ওয়াশরুমের দিকে এগুলো আরিশ। 2 বোনের কথোপকথনে কোনো আগ্রহ নেই তার। সোলাইমান মল্লিক সকাল সকাল অফিসে চলে গেছে। নয়নাও স্কুলে গিয়েছে। সংসারের যাবতীয় কাজ শেষ করে বাইরে বের হওয়ার জন্য তৈরি হচ্ছেন রোকসানা মল্লিক। ওরাকে এক নজর দেখার জন্য হাঁসফাঁস লাগছে ওনার। হঠাৎ ফোনের রিংটোন নড়ে চড়ে উঠলেন রোকসানা। ব্যাগ থেকে ফোন বের করে স্ক্রিনে তাকাতেই চমকালেন। ওরা কল করেছে। রোকসানা কালক্ষেপণ না করলে কল রিসিভ করলেন। ওরা তুই ঠিক আছিস? আমি ভালো আছি মা, তোমরা কেমন আছো? স্বস্তির নিঃশ্বাস ফেললেন রোকসানা। তোর কোনো খোঁজ পাচ্ছিলাম না। কিভাবে ভালো থাকি বল? আমার ফোনে চার্জ ছিল না মা, আর একটু জ্বর এসেছিল। জ্বর কখন এলো আর কখন কমেছে? উতলা হয়ে উঠলেন ওরার মা। শান্ত হ মা, জ্বর কমেছে, ডক্টর এসেছিল, ওষুধ দিয়েছে, এখন একদম ফিট হয়ে গেছি আমি। যাক আলহামদুলিল্লাহ। মা, তুই আমার সাথে রাগ করিসনি তো? কি বলছো মা?
রাগ কেন করব? কিন্তু মা, আরিশ ভাই মানে আরিশের সাথে কেন বিয়ে দিলে শুধুমাত্র তোমার বোনের ছেলে বলে? মেয়ের প্রশ্নের উত্তরে রোকসানা কি বলবেন বুঝতে পারছেন না। কেন ওরা? আরিশ কি ভালো ছেলে নয়? তোর সাথে খারাপ ব্যবহার করে? অরার চোখ ছলছল করছে, নয়নার চোখেও পানি, কিন্তু ফোনের অপর প্রান্তে দাঁড়িয়ে রোকসানা মল্লিক সেটা দেখতে পাচ্ছেন না। না, ভালো ছেলে। তাহলে আমি জানি তোদের বয়সের পার্থক্যটা বেশি, কিন্তু বিশ্বাস কর, আরিশ তোকে খুব ভালো রাখবে। তাই যেন হয়। আমি তোর কাছে আসার জন্য বের হচ্ছিলাম, এর মধ্যে তুই কল দিলি। আমি সুস্থ হলে 2 দিন পর তোমার কাছে যাবই তো। বিয়ের 3 দিন পর বাবার বাড়ি যেতে হয় না? রোকসানা মল্লিক হাসলেন মেয়ের কথায়, বললেন, আসলে আমাদের মুরব্বীরা এমনই করে এসেছেন, সেজন্য আমরাও বলি এটা নিয়ম। যাই হোক, আরিশকে বলিস আমি কল দিলে যেন রিসিভ করে। ছেলেটা কেমন জানি, কখনো কল দিলে পাই না। আচ্ছা মা, ভালো থেকো। তুইও ভালো থাকিস, দেখা হবে শীঘ্রই। ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। কল কাটতেই নয়না বলল, আপু, 2 দিন পর ভাইয়া তোমাকে নিয়ে যাবে তো? নয়নার প্রশ্নে আনমনা হয়ে গেল ওরা। সত্যি তো, আরিশ কি আদৌ যাবে? মায়ের কাছে নিজের কষ্টের কথা বলতে চায় না ওরা, তাহলে মা নিজেকে অপরাধী ভাববে। ওরা যে মাকে ভীষণ ভালোবাসে। সকালবেলা শহরের রাস্তাগুলোতে ব্যস্ততা শুরু হয়ে গেছে, বড় বড় গাড়ি চলতে শুরু করেছে, আর মানুষজনও ছুটছে তাদের কর্মস্থলে। ট্রাফিক সিগন্যালগুলোতে গাঢ় লাল আলো জ্বলছে, গাড়িগুলোর হর্নের শব্দ মিশে যাচ্ছে শহরের শব্দে। রাস্তায় দোকানের জাঁকজমক, বাজারের গলির ভিড়, সবকিছু যেন জীবন্ত হয়ে উঠেছে। আরশি আজকে অফিসে পৌঁছাতে কিছুটা দেরি হয়ে গেছে। তেজরিন খান আরিশ খান ইন্ডাস্ট্রির একমাত্র উত্তরাধিকারী। বাবার পর চাচা, চাচার পর আরিশি ব্যবসার হাল ধরে রেখেছে। আরিশের অফিস বিল্ডিংটা শহরের অন্যতম বড় ও প্রভাবশালী অফিস ভবনগুলোর মধ্যে একটি। 15 তলা দালানের উপরের দিকে বিশাল একটা সাইনবোর্ড ঝুলছে, যেখানে খান ইন্ডাস্ট্রি লেখা, এবং তার আশেপাশে গ্লাসের কাচের দেয়ালে সূর্যের আলোর প্রতিবিম্ব। আরিশ নিজে তার কর্মজীবনে বহু চড়াই উতরাই পেরিয়ে এসে এখানে পৌঁছেছে। অফিসের প্রতিটা কোণায় কাজের তাগিদ, দায়িত্ব আর প্রভাব যেন দৃশ্যমান। ব্যক্তিজীবনে আরিশ যেমনটা রাগী, কর্মক্ষেত্রে ততটাই ঠান্ডা মাথার অধিকারী। সব কাজ মাথা ঠান্ডা রেখে করে। আরিশের অফিসে লবি থেকে শুরু করে প্রতিটা কোণায় আভিজাত্যের ছোঁয়া। লবি এবং করিডোরগুলো উজ্জ্বল সাদা ও সোনালী রঙের শেডে সাজানো, যেখানে বড় বড় কাচের জানালা দিয়ে বাইরে শহরের দৃশ্য স্পষ্টভাবে দেখা যায়। আরিশের কেবিনটা পুরো অফিস ভবনের উপরতলায়, তার নিজের পরিসরের মতো বিশাল। কেবিনের দেয়ালে রয়েছে শীতল রঙের প্রিন্ট, আর মেঝে লেদারের টাইলস দিয়ে ঢাকা। কেবিনের মাঝখানে একটা বিশাল কাঠের টেবিল, যার উপরে সাজানো কিছু ব্যবসায়িক রিপোর্ট এবং কাগজপত্র। টেবিলের এক কোণে রাখা আছে সোনালী রঙের একটি দামি পেন, আর পাশে রয়েছে একটি আধুনিক ডিজাইনের ফোন। পুরো কেবিনের এক কোণে বিশাল চামড়ার চেয়ার, যেখানে আরিশ বসে। মে আই কাম ইন স্যার? ল্যাপটপে মুখ গুজে বসেছিল আরিশ। নবনীতা ইসলামের কণ্ঠস্বর শুনে কিছুটা নড়ে চড়ে উঠলেও আরিশ এক মুহূর্তের জন্য তার ল্যাপটপ থেকে চোখ তুলল না। ইয়েস, কামিন। নবনীতা মুচকি হেসে রুমে প্রবেশ করল। আরিশ ইশারায় বসতে বলল তাকে। নবনীতা চেয়ার টেনে বসলেন। স্যার, আমাদের নতুন প্রজেক্টের জন্য কিছু আপডেট রয়েছে। নবনীতা কথা শুরু করলো, কিন্তু তার কণ্ঠে কিছুটা উদ্বেগ ছিল। কিছু ডেটা নিয়ে সমস্যা হচ্ছে, কিছু রিপোর্টিং মিসিং। আমি ভাবছিলাম হয়তো আপনি যদি একটু সময় দেন, তবে আমি বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারি। আরিশ একটু থেমে রইল, তারপর ধীরে ধীরে সামনে থাকা একটা ফাইলের উপর চোখ বুলালো। কিছুক্ষণ চুপ থেকে তিনি সোজা হয়ে বসে বলল, আপনি কি নিশ্চিত যে পুরো টিম মিটিংয়ের সময় সব ডেটা সঠিকভাবে হ্যান্ডেল করেছে? হ্যাঁ স্যার, তবে কিছু ভুল ধারণা ছিল। আমার মনে হচ্ছে কিছু রিপোর্টের ফরম্যাট ঠিক হয়নি, এবং তাই এগুলো সঠিকভাবে সিস্টেমে ইন্টারপ্রেট হচ্ছে না। নবনীতা উত্তরে বলল, তার কণ্ঠে সতর্কতা স্পষ্ট। ঠিক আছে, আপনি টিমের সাথে বসে সেগুলো ঠিক করে ব্যবস্থা করে নিন। আমি কিছুদিন পর রিপোর্টটি আবার দেখে নেব। আর হ্যাঁ, যে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। নবনীতা মুচকি হেসে মাথা নেড়ে বলল, ধন্যবাদ স্যার, আমি দ্রুত সমাধান করতে চেষ্টা করব। আরশি আবার ল্যাপটপে দৃষ্টিপাত করলো, কিন্তু তার মনোযোগ এখনো নবনীতার দিকে। এছাড়া আমি শুনেছি আপনার একটা নতুন আইডিয়া ছিল আমাদের বিপণন কৌশল নিয়ে, সে বিষয়টা বলুন। নবনীতা একটু হাসি দিয়ে বলল, হ্যাঁ স্যার, আমি মনে করি যদি আমরা সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্মগুলোতে আরও ইন্টারেক্টিভ ক্যাম্পেইন চালাতে পারি, তবে আমাদের কোম্পানির ব্র্যান্ড ভ্যালু অনেকটা বৃদ্ধি পাবে। আমি কিছু নতুন আইডিয়া নিয়ে এসেছি। আরশি চুপচাপ শুনল, কিয়ৎক্ষণ বাদে বলল, গুড আইডিয়া। আগামীকাল এটা নিয়ে কথা বলবো। এখন আপনি আসুন। আর হ্যাঁ,
কাজগুলো মন দিয়ে করবেন। ওকে স্যার। নবনীতার কথা বাড়ালো না। আর সে অতিরিক্ত কথা অপছন্দ করে, এটা অফিসের সবাই জানেন। নবনীতার রুম থেকে বেরিয়ে যাওয়ার পর আরিশ অনলাইনে মিটিংয়ে জয়েন হলো। সারাদিন একা একা থাকতে ভালো লাগছে না অরার। তামান্না নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাছাড়া তার সাথে ভালো জমেও না অরার। রুম থেকে বেরিয়ে করিডোরে হাঁটছে সে, পরনে কালো রঙের গাউন, খোলা চুল। আরিশ আগেই অরার জন্য পোশাক আনিয়ে রেখেছিল, সেগুলোই পরছে এখন। করিডোরে হাঁটতে হাঁটতে পুরো বাড়িটার দিকে ভালো করে নজর বোলাতে লাগলো অরা। বাড়ি তো নয়, যেন রাজপ্রসাদ। অরা অবাক চোখে সবকিছু দেখছে। এর মধ্যেই কলিং বেলের আওয়াজ পাওয়া গেল। তামান্না রাতের খাবার রান্না করছিল। কলিং বেলের শব্দে দৌড়ে দরজা খুলে দিতে এলো সে। অরা করিডোরে দাঁড়িয়ে সবকিছু দেখছে। আরিশ বাসায় ফিরেছে। আরিশকে বাড়িতে প্রবেশ করতে দেখে দৌড়ে রুমে চলে গেল মেয়েটা। ওরা জ্বর কমেছে তামান্না? বসার ঘর পেরিয়ে সিঁড়ির দিকে এগুতে এগুতে প্রশ্ন করলো আরিশ। তামান্না বলল, জি ভাইয়া। ভাবি? আর কিছু জানতে চাইনি। তামান্না চুপচাপ রান্নাঘরের দিকে এগুলো। নিজেকে গালি দিল কয়েকটা। কেন যে আগ বাড়ানো কথা বলে, সেই নিয়ে নিজের উপর বিরক্ত সে। এভাবে শুয়েছে কেন? আচমকা আরিশের কথায় শোয়া থেকে উঠে বসলো ওরা। শোয়া নিয়েও কি রাগারাগি করবে নাকি? মানুষ তো নয়, যেন আজাজিল খন্নাস। ওরা নিজেকে ধমক দিল। এসব কথা তো ওরার দাদি বলে, ওরা কেন বলবে? এমনি। আরিশ জামা কাপড় খুলে বিছানায় ছুঁড়ে ফেললো সব, পরনে কেবল প্যান্ট। আরিশকে এভাবে অর্ধনগ্ন অবস্থায় দেখে চোখ সরিয়ে ফেললো ওরা। বিষয়টা খেয়াল করলো আরিশ। নিজের স্বামীর দিক থেকে চোখ সরালো কেন সে? মুহূর্তের আরিশের মাথায় পোকাটা নড়ে চড়ে উঠলো। কিছু না বলে ওরার একেবারে সামনে গিয়ে দাঁড়ালো। ওরা চমকালো, ভয় পেল কিছুটা। চোখ সরিয়ে নিলে কেন? না মানে আসলে। আরিশ ওরার দুহাত ধরে নিজের উন্মুক্ত বুকে ছোঁয়ালো। মৃদু কেঁপে উঠল ছোট্ট ওরা। এত বড় একজন প্রাপ্তবয়স্ক পুরুষের সামনে ওরাকে নেহায়াতি এতটুকু লাগে। তার উপর বয়সের পার্থক্য 14 বছরের। আমার দিকে তাকাও হেমঘাট। ওরা ভয়ে ভয়ে তাকালো আরিশের দিকে। আরিশের চোখে আবারও সেই পাগলামি দেখতে পাচ্ছে ওরা। আমার দিকে থেকে কখনো নজর সরাবে না। আমাকে দেখবে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ। মনে রেখো, আমি ছাড়া গোটা পৃথিবীতে সকল পুরুষ তোমার জন্য হারাম, নিষিদ্ধ। ওরা চুপ করে শুনছে সব। কথা বলছো না কেন? ধমকে উঠল আরিশ। ওরা ভয়ে বলল, আচ্ছা। আরিশের মেজাজ খারাপ হচ্ছে কেন তা সে জানে না। মনে হচ্ছে তার স্ত্রী তার প্রতি আগ্রহী নয়। ওরাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল আরিশ। ওরা ভয় পাচ্ছে, আবারও হয়তো জোর করে ইন্টিমেট হবে লোকটা। ওরার চোখ ছলছল করছে। এই লোকের অত্যাচার সে সইতে পারে না, সেই ক্ষমতা নেই তার। আরিশ কোমরের বেল্ট খুলে ফেললো। তারপর ওরা শরীরের উপর ঝুঁকে হাত দুটোর মাথার উপরের দিকে একত্র করে বেল্ট দিয়ে বাঁধতে লাগলো। ওরা ভয় পাচ্ছে খুব, থরথর করে কাঁপছে তার শরীর। যদিও বেল্ট দিয়ে বাঁধতে গেলে হাতে কোনো চাপ পড়বে না, উল্টো বাঁধন শিথিল হয়ে যাবে। প্লিজ এরকম করবেন না, আমি আর কখনো আপনার দিক থেকে চোখ সরাবো না। আরিশ কোনো উত্তর দিল না। হাত বাঁধা শেষ করে ওরার শরীরের উপর নিজের শরীর ছাড়লো, ঠোঁটের ছোট ছুঁয়ে দিল। ওরা চুপচাপ শুয়ে আছে কেবল। আরিশ গভীরভাবে কিস করছে তাকে। এভাবে কিছুক্ষণ চলার পরেও ওরার থেকে কোনো রেসপন্স না পেয়ে উঠে বসলো আরিশ। রেগে মেগে বলল, তরতাজা পুরুষের ঠোঁটে স্পর্শ পেয়ে কোনো রেসপন্স করলে না কেন? বয়স তো একেবারে কম না, 17, 18 হবে। চাহিদা নিশ্চয়ই আছে। তাহলে? ওরা ভয়ে লজ্জায় কি বলবে বুঝতে পারছে না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে কেবল। আরিশ ওরার হালচাল বুঝতে পারছে না। কথা বলো ছোট পাখি। আমার সময় লাগবে। গুড। ওরার হাত খুলে দিতে লাগলো আরিশ। মনে মনে হাঁপ ছেড়ে বাঁচলো মেয়েটা। ওরা ছাড়া পেয়ে উঠে বসলো। আরিশ ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে যাচ্ছে। মায়ের বলা কথাগুলো কি এখন বলবে? দোটানায় আছে ওরা। কি বললে আবার কি করতে শুরু করবে বলা যায় না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।